টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা দ্বিতীয় যে স্কুলটা রয়েছে, অর্থাৎ জঙ্গিপুর হাই স্কুল এবং উলুবেড়িয়া হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 294 পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের একটা করে সেটের সাজেশন দিয়ে দিয়েছি। এছাড়াও রায়মার্টিনের বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের প্রশ্নোত্তরগুলো দেওয়া চলছে। তো সেইগুলো যদি না দেখে থাকো, সেগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিও। তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ডে যে নাম্বার বিভাজন রয়েছে সেই অনুযায়ী প্রশ্নপত্র সেট হবে। তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে। তো প্রথমে তার জন্য তোমাদের একবার নাম্বার বিভাজনটা দেখিয়ে দেবো, দিয়ে আমি প্রশ্ন উত্তরে চলে আসবো। এই স্কুলের প্রথমে দেখো, তোমাদের নাম্বার বিভাজনে পৃথিবীর অন্দরমহল থেকে তোমাদের 6টা এমসিকিউ থাকবে। অস্থির পৃথিবী থেকে তোমাদের থাকবে 2টো 3 নম্বর প্রশ্ন। শিলা থেকে তোমাদের থাকবে 2টো 5 নম্বর প্রশ্ন। ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে 4টে 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন থাকবে। এভাবে মোট 30 নম্বরের নাম্বার বিভাজন হবে। তো দেখো, তোমাদের এই স্কুলের যে প্রথম প্রশ্নটা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 6 সমান 6। প্রথম যে প্রশ্ন, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে লাভা, নাকি পাইরোক্লাস্ট, নাকি ম্যাগমা, নাকি সবকটি ঠিক? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ম্যাগমা। নেক্সট দেখো, 2 নম্বরে চলে যাব। প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হলো ভূত্বক, নাকি কেন্দ্রমণ্ডল, নাকি গুরুমণ্ডল, নাকি শিলামণ্ডল? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। নেক্সট 3 নম্বরে চলে যাব আমরা। মহাদেশীয় ভূত্বক গঠিত গ্রানাইট, বেলে পাথর, ব্যাসল্ট, স্লেট দিয়ে কি দিয়ে গঠিত হয়? উত্তর হচ্ছে গ্রানাইট দিয়ে। পরের প্রশ্ন চলে যাব 4 নম্বর। বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কনরাড বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, লেইম্যান বিযুক্তি, নাকি মোহরভিসিক বিযুক্তি? তো এটার যেটা সঠিক উত্তর সেটা তোমরা দেখে নাও, সেটা হবে লেইম্যান বিযুক্তি। নেক্সট চলে আসছি। পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6300 কিলোমিটার, 6450 কিলোমিটার, 6370 কিলোমিটার, 6730 কিলোমিটার? উত্তর হচ্ছে 6370 কিলোমিটার। নেক্সট 6 নম্বর। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, নাকি 10 ডিগ্রি সেলসিয়াস? উত্তর হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট প্রশ্ন, 2 নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো, যে কোনো দুটি। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, মায়ানমারের রাজধানী নেপাই দাও, ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মানুষ, ভুল। সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে পদ্মা হবে। আর ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটাও ভুল উত্তর। সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। চলে আসবো নেক্সট প্রশ্নে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রথম কি প্রশ্ন আছে দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে মাউন্ট এভারেস্ট। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লিখবে ঢাকা। নেক্সট, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও, ক্যারেজ প্রথা কি? উত্তর লিখবে এক ধরনের জলসেচ প্রথা হলো ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মানে বালুচিস্তানে প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির উপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়, একে ক্যারেজ প্রথা বলা হয়। নেক্সট 2 নম্বর, সার্ক কি? উত্তর লিখবে, পুরো কথা লিখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। উদ্ভব হয়েছিল 1985 সালের 8ই ডিসেম্বর এই পরিষদ গঠিত হয়। সদস্য হচ্ছে, গঠনকালে সার্ক 7টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা 8, যথা ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ আর আফগানিস্তান। সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, যেটা হচ্ছে নেপালের রাজধানী। তোমাদের প্রশ্নে আসতে পারে নেপালের রাজধানীর নাম কি, তখন লিখবে তোমরা কাঠমান্ডু। উদ্দেশ্য, সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি ছিল? প্রথম হচ্ছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, আঞ্চলিক সহযোগিতা। তারপরে তোমাদের যেটা আছে 5 নম্বরে, বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, সাংস্কৃতিক ভাবের মানে নাটক, উপন্যাস, প্রযুক্তি, বিজ্ঞান, খেলাধুলা, চলচ্চিত্র প্রভৃতির বিনিময় ঘটানো। এগুলো হচ্ছে উদ্দেশ্য ছিল।
পরের যে প্রশ্ন চলে যাব, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। উত্তর লিখবে, ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ অর্থাৎ ল্যান্ড লকড কান্ট্রি নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ দিয়ে প্রথম পয়েন্ট লিখবে অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য। দিয়ে দেখো যেটা লেখানো হয়েছে সেটা সুন্দর করে লিখে নেবে। এরপরে তোমরা যে 2 নম্বর পয়েন্ট আছে লিখবে ট্রেকিং বা পর্বতারোহণ, অর্থাৎ পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। দিয়ে এই পয়েন্টটা যেটা লেখানো আছে লিখবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। 3 নম্বর পয়েন্ট দিবে স্থাপত্য ভাস্কর্য। দিয়ে এখানে যেটা ডিসপ্লে হচ্ছে সেটা লিখবে, কি কি স্থাপত্য ভাস্কর্য আছে সেটা এখানে লেখানো হলো। 4 নম্বরে এবার কি লিখবে দেখে নাও, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। 4 নম্বরের রাজধানী হিসেবে কাঠমান্ডু দিয়ে এটা লিখবে। তারপরে লিখবে হোটেল ও রেস্টুরেন্ট, পয়েন্ট দিয়ে এটা লিখবে। তারপরে 6 নম্বর লিখবে সরকারি আনুকূল্য, দিয়ে এটা লিখে ফেলবে। ঠিক আছে, এবার আসবো 4 নম্বর প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 3 গুণ 2 সমান 6। দেখো প্রথম প্রশ্ন কি আছে, দেখো প্যানজিয়া এবং প্যানথালাসা কাকে বলে। উত্তর লিখবে প্যানজিয়া। প্যানজিয়ার প্যানের অর্থ হলো অল বা সমস্ত, আর জিয়ার অর্থ হলো পৃথিবী বা ভূখণ্ড। আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। একে প্যানজিয়া বলা হয়। আবহবিদ আলফ্রেড ওয়েগনার প্যানজিয়া নাম দেন। প্যানজিয়ার পরবর্তীকালে দুটি অংশে বিভক্ত হয়, যথা উত্তরাংশের নাম হয় লরেসিয়া এবং দক্ষিণাংশের নাম হয় গন্ডোয়ানা ল্যান্ড। আর প্যানথালাসা কি? প্যানের অর্থ সমস্ত এবং থালাসা শব্দের অর্থ সমুদ্র। প্যানজিয়াকে ঘিরে পৃথিবীর সমস্ত মহাসাগর একত্রে একটি বিশাল মহাসাগর রূপে অবস্থান করত। একে আবহবিদ আলফ্রেড ওয়েগনার প্যানথালাসা নাম দেন। এবার দেখো তোমার 2 নম্বরে যে প্রশ্ন আছে, অভিসারী এবং অপসারী পাত সীমানা কাকে বলে। তো অভিসারী পাত সীমানা, যেটাকে কনভার্জেন্ট প্লেট মার্জিন বলছে, যে সীমানা বরাবর পাত দুটি পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বলে, এবং এই পাত সঞ্চরণ অভিসারী পাত সঞ্চরণ নামে পরিচিত। আর এর উদাহরণ হচ্ছে ইউরেশিয়া পাত ও ভারতীয় পাতের সীমানা। আর অপসারী বা প্রতিসারী পাত সীমানা কাকে বলে, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী বা প্রতিসারী পাত সীমানা বলা হয়, এবং এরূপ প্রতিসারী পাতসরণ নামে পরিচিত। উদাহরণ হচ্ছে আটলান্টিক মহাসাগরের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলরাশি বরাবর এই প্রকার পাত সীমানা দেখা যায়। এবার দেখো পরের যে প্রশ্ন, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন। তো উত্তরে কি লিখবে, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলার কারণ, 1, মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাত সৃষ্টি করে, যেমন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। 2, নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাথেনোস্ফিয়ারে প্রবেশ করে অত্যাধিক উষ্ণতায় গলতে থাকে, এটা উষ্ণতাই হবে। ঠিক আছে, এইভাবে দুটি পাতের সংঘর্ষ হলে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী বা ধ্বংসাত্মক পাত সীমানা বা ডিস্ট্রাকটিভ প্লেট মার্জিন বলা হয়। এবার দেখো 4 নম্বর, প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের উত্তরটা ডিসপ্লে হচ্ছে, তোমরা দেখে নাও। আমি আর এর উত্তরটা বললাম না। ঠিক আছে, এখানে দুটি শাখার কথা বলা হচ্ছে। প্রথম যে শাখাটা সেটা কি রয়েছে দেখো, পূর্ব উপকূলীয় বলয়, দিয়ে পূর্ব উপকূলীয় বলয় পয়েন্ট করবে, দিয়ে এগুলো লিখবে। তারপরে ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম, পশ্চিম উপকূলীয় বলয়, দিয়ে এখানে যা লেখা লিখবে। নেক্সট পয়েন্ট নেবে অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থানের কারণ, দিয়ে দেখো যেটা লেখানো হয়েছে সেটা সুন্দর করে লিখে দেবে। আশা করি তোমরা সকল দেখতে পেয়েছো। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি। 5 গুণ 2 সমান 10। প্রথম যে প্রশ্নটা রয়েছে, কি প্রশ্ন রয়েছে দেখো, প্রথম প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। 2 যোগ 3। তো দেখো আগ্নেয় শিলা কাকে বলে প্রথমে লেখানো হলো। আগ্নেয় শিলা কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ইগনিয়াস রক। ইগনিয়াস শব্দটি ল্যাটিন শব্দ ইগনিস থেকে এসেছে, যার অর্থ অগ্নি। ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে, কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলা হয়। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এর আরেক নাম প্রাথমিক শিলা বা আদি শিলা। ঠিক আছে, দিয়ে এগুলো উদাহরণটা দিলে, দিয়ে তারপরে এবার আগ্নেয় শিলার বৈশিষ্ট্য লেখা শুরু করবে। বৈশিষ্ট্যতে কিন্তু 3 আছে। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট দিবে প্রাথমিক শিলা, দিয়ে লিখলে। নেক্সট পয়েন্ট দেবে কেলাসযুক্ত, দিয়ে লিখলে। তারপরের পয়েন্ট রাসায়নিক ধর্ম। নেক্সট পয়েন্ট কাঠিন্য। 5 নম্বর পয়েন্ট অস্থিরীভূত।
তারপরে 6 নম্বর পয়েন্ট জল ধারণ ক্ষমতা। 7 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কণাবিন্যাস। 8 নম্বর পয়েন্ট হচ্ছে জীবাশ্মের অনুপস্থিতি। 9 নম্বর পয়েন্ট হচ্ছে খনিজের উপস্থিতি। এবার দেখো তোমাদের এখানে 10 নম্বর পয়েন্ট আসছে দারুণ ও ফাটল। ঠিক আছে, দারুণের ইংরেজি হচ্ছে জয়েন্ট আর ফাটল ইংরেজি হচ্ছে ক্র্যাক। নেক্সট পয়েন্ট হচ্ছে মসৃণতা। তারপরে 12 নম্বর পয়েন্ট হচ্ছে রং। ঠিক আছে, এভাবে তোমরা এটা লিখবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়, রূপান্তরিত শিলা কাকে বলে? 3+2 = 2 আছে। তো লিখবে পাললিক শিলার নিম্নলিখিত পর্যায়ে সৃষ্টি হয়। 1 শিলার ক্ষয়। আগ্নেয় শিলা সৃষ্টির পর বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পলি, বালি, কাদা প্রভৃতি সূক্ষ্ম পদার্থে পরিণত হয়। 2 অপসারণ দিয়ে লিখবে এইসব সূক্ষ্ম পদার্থ নদী, বায়ু, হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। দিয়ে নেক্সট পয়েন্ট দেবে সঞ্চয়। তারপরে পয়েন্ট দেবে সংঘবদ্ধকরণ। দিয়ে তারপরে শেষে যে প্রশ্নটা আছে 2 এর মান প্রশ্ন, রূপান্তরিত শিলা কাকে বলে, সেই রূপান্তরিত শিলার সংজ্ঞাটা এখানে আমার লিখে দেবে। এখানে ডিসপ্লে হয়েছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। তারপর দেখো 3 নম্বর, শিলাচক্র বলতে কি বোঝো? শিলা থেকে কি হয়, মাটির সৃষ্টি হয়। এটা 2+3। তো উত্তর লিখবে শিলাচক্র। শিলাচক্র কাকে বলে এখানে লেখানো হয়েছে, তোমরা দেখে নাও সুন্দর করে। তারপরে দেখো পরের যে পয়েন্টগুলো আছে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। প্রথম পয়েন্ট দিবে আবহাওয়া বিকার বা ওয়েদারিং, দিয়ে এটা লিখে ফেলবে। নেক্সট পয়েন্ট দিবে সংযোজন বা এডিশন। তারপরে পয়েন্ট দিবে অপসারণ বা ট্রান্সপোর্টেশন। নেক্সট হচ্ছে রেগোলিথের উৎপত্তি, মানে ফরমেশন অফ রেগোলিথ, দিয়ে এটা লিখে ফেলবে। ঠিক আছে, এবার 4 নম্বর দেখো পাললিক শিলা শ্রেণীবিভাগ করো আর পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন? 3+2। তো দেখো পললের গঠন অনুসারে প্রথমে শ্রেণীবিভাগ করা হলো। তার প্রথম পয়েন্ট হচ্ছে যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। ঠিক আছে, যে দেখো ফাস্ট ফরওয়ার্ড করে এলাম। প্রথমে 3 প্রকারের হয়। পয়েন্ট দেবে প্রস্তরময়, তারপরে বালুকাময়, তারপরে কর্দমময়। তারপর 2 নম্বর পয়েন্ট দেবে রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। তারপর 3 নম্বর পয়েন্ট দেবে জৈব উপায়ে সৃষ্ট পাললিক শিলা। তারপরে পললের উৎপত্তি অনুসারে, এটা আগেরটা হয়ে গেল পললের গঠন অনুসারে, এবার পললের উৎপত্তি অনুসারে। দেখো সংঘাত শিলা আর অসংঘাত শিলা। আচ্ছা, এই প্রশ্নের কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, অর্থাৎ পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন, তার উত্তরটাও তোমরা দেখে নাও। পাললিক শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন, তার উত্তর দেখো। দেখো নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহ তার মধ্যে চাপা পড়ে যায়। পরবর্তীকালে পলি জমাটবদ্ধ হয়ে পাললিক শিলা গঠনের সময় ওই সব উদ্ভিদ বা প্রাণীর দেহ ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিলাস্তরের ওপর তার ছাপ সৃষ্টি হয়। এই জন্য জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলাতে দেখা যায়। দেহের উদাহরণটা তোমার লিখে দেবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের পরবর্তী কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর দরকার, সাজেশন প্রশ্ন উত্তর নাকি রায়মার্টিনের স্কুলগুলির সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন উত্তর দরকার, সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবে এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কোন জায়গায় লিখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। তোমাদের এই পরীক্ষাটি যেহেতু এপ্রিল মাসে হবে, তাই তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে থাকো। তো তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।